আজকের এপিসোড বিএনপির গাড্ডায় পড়া নিয়ে। কেমনে বিএনপি গাড্ডায় পড়লো আর কেনই বা বিএনপি গাড্ডা থেকে আর উঠতে পারবে না, সেটা একটা ব্যাখ্যা হাজির করব। আমি এপিসোডটা হয়তো আগেই করতে পারতাম, তাহলে হয়তো রাজনৈতিক দল হিসেবে বিএনপির ক্ষতি একটু কম হইতো। এখন অনেকে কইতে পারেন, আপনি কি এমন তালে বড় এসে গেছেন যে আপনি কয়া দিবেন তারপরে বিএনপির ক্ষতি কম হবে? বিএনপি কি আপনার চেয়ে কম বুঝে? তা অবশ্য না, বিএনপি বেশি বুঝে, সবার তো বেশি বুঝে। হ্যাঁ, সেজন্য তার ইচ্ছে সব জায়গায় হারুপাট্টি হয়েছে। বিএনপির একটা ঐতিহাসিক দুর্বলতা ছিল, সেটা থেকেই বিএনপির যত সমস্যা শুরু। বিএনপি আসলে ঘুরে দাঁড়ায় আবার 90 দশকে। কেন ঘুরে দাঁড়ায় আর কেন আজকে পারতেছে না, সেটা আজকে আমরা বুঝবো। যদিও বিএনপি ওনারা গালাগালি করবে, করুক, বিএনপির ভুল থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে অন্য রাজনৈতিক দলগুলোর। প্রথমেই জরিপ করছি, আপনি কি হ্যাঁ নাকি না? আজকে সারাদিন যাবৎ ফেসবুকে যেই বিষয়টাতে সয়লাভ হয়েছে জরিপে, যে নির্বাচনের আগে গণভোট, যেটা জামাতের দাবি নভেম্বরে গণভোট করতে হবে, এনসিপির দাবিও নির্বাচনের আগেই গণভোট করতে হবে। সেই গণভোট নিয়ে গতকালকে রাজ্য থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাজনৈতিক দল হিসাবে বিএনপির নেতাকর্মীরা না এবং জামাত এনসিপি সহ বাকি যারা আছেন তারা হ্যাঁ, এরকম হ্যাঁ নার মধ্যে একটা প্রতিযোগিতা হয়েছে। ফেসবুক প্রতিযোগিতায় এখানে কিন্তু জামাত জয়যুক্ত হয়েছে। আপনি যতগুলো পোস্ট দেখবেন গণমাধ্যমের বা আমার পেজ থেকে আমরা যে জরিপ করেছি, সেখানে জামাতের যে না আর হ্যাঁ বা এনসিপির হ্যাঁ, সেইটার পক্ষেই সবচেয়ে বেশি মন্তব্য এসেছে। এখন দুইটা বিষয় হতে পারে, সোশ্যাল মিডিয়াতে বিএনপির নেতাকর্মীরা এই মুহূর্তে অ্যাক্টিভ কম, মাঠে ঘাটে হাটে বালুর মাঠে বা বিভিন্ন জায়গায় তারা হয়তো ব্যস্ত বেশি। জামাতের যারা নেতাকর্মী আছেন তারা আবার ধরেন এখানে আছে, গণমাধ্যমে অ্যাক্টিভ আছে বা সোশ্যাল মিডিয়াতে। এখন এই হ্যানা ভোটের যে ইফেক্ট, সেটা সরকারের কাছে পৌঁছে গেছে। এখন কি গণভোটের সময়? এটা কি বাংলাদেশের জনগণরা চেয়েছে? যেভাবে ভোট দিই আমরা সেভাবে ভোট দিতে চাই। গণভোটের মাধ্যমে জনগণ স্বস্তি পাবে। সরাসরি ভোট দিলে জনগণ সরাসরি তাদের প্রার্থীকে নির্বাচিত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলেজার ভাই ও বোনেরা, সারা বাংলাদেশে ঘটে যাওয়া কিছু আপডেট নিউজ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক শ্রোতা, এদিকে বিএনপিকে কঠিন ধুলাই করেছেন আমাদের অনলাইন গ্রুপি নাকিদা। সেই সাথে বাংলাদেশে একটি নির্বাচনের হাওয়া বইছে, যেখানে হ্যাঁ অথবা না, আসলে আপনি কি চাচ্ছেন এবং সারা বাংলাদেশের জনগণ কি চাচ্ছে, সেটি নিয়ে একটি প্রতিবেদন রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের এই ভিডিও শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। তারপরে শেখ মুজিবের উৎখাত করলো গুটি কয় ইয়াং সেনা অফিসাররা, বাকশাল বিলুপ্ত হইল। এইটা যে একটা বিপ্লবী পরিবর্তন হইল, এটা কোনো রাজনৈতিক দল ওন করলো না, ধারণ করলো না, এমনকি জাসদও করলো না, চাইনিজ বামেরাও করলো না, যদিও এরা মুজিবের শাসনের বিরুদ্ধে লড়াই করেছে। এই রাজনৈতিক শূন্যতা পূরণ করলো এইসব বিএনপি। অ্যান্টি আওয়ামী লীগ সবাই যাইয়া জড়ো হইল বিএনপিতে। এই যে মুক্তে পাইয়া যাওয়া পলিটিক্যাল সাপোর্ট, সেটাকে বিএনপি কনসলিডেট করতে পারলো না, করলো না, মানে যেটাকে কয় সংহত করা। সারা দেশে তো অ্যান্টি মুজিব, অ্যান্টি বাকশাল সেন্টিমেন্ট। এরকম অবস্থায় বিএনপি গণমানুষের বিপুল সমর্থন পাইতে থাকে। জিয়াউর রহমানও কর্মঠ নেতা ছিলেন, সারা দেশে পায়ে হেঁটে জনসংযোগ করতেন, তত্তর করে সংগঠন আগাইল। আর জিয়া তখন ক্ষমতায়। সরকারি দলের তো কিছু সমস্যা থাকে, তারা ক্ষমতা বলয়ের মধ্যে থাকে জন্য এক ধরনের আত্মতুষ্টিতে ভোগে, লড়াইয়ের স্পৃহা থাকে না, লড়াইয়ের ক্ষমতাও থাকে না। বিএনপি আসলে রাজনৈতিক দল হিসেবে গড়ে না উঠে হয়ে উঠছিল একটা রাজনৈতিক মিলনস্থল, যেখানে মুসলিম লীগ, আওয়ামী লীগের বিচ্ছিন্ন অংশ, বাম ঘরানার ন্যাব, সামরিক প্রশাসনিক বৃত্ত সবাই নিজেদের জায়গা খুঁজে পায় এক নতুন জাতীয়তাবাদের নামে। বিএনপির এটাই ঐতিহাসিক দুর্বলতা, এবং এর কারণে বিএনপিতে যা যা ঘটনা ঘটছে দুর্বলতা হিসেবে, সেটা একটু ভেঙ্গে ভেঙ্গে আমরা একটু বুঝি। আসেন সেটা একটু দেখি। 1 নম্বর দুর্বলতা, বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজের সঙ্গে অর্গানিক সম্পর্ক গড়ে তুলতে না পারা। জিয়া যুগে বিএনপি জন্ম নেয় সেনা এবং প্রশাসনিক উদ্যোগে, তৃণমূলে না কিন্তু। তাই দলের সঙ্গে নাগরিক বা চিন্তাশীল সমাজে সিভিল যে ইন্টেলিজেন্সিয়া, এটার একটা প্রাকৃতিক বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠে। ফলে নাগরিক সমাজ আওয়ামী লীগ ঘরানার সঙ্গে অনেকাংশেই যুক্ত থাকে এবং এখন আছে, কিন্তু সেটা দেখেন
এবং বিএনপি হয়ে ওঠে পাওয়ারের দল, চিন্তার দল না। অর্থাৎ বিএনপি রাষ্ট্র চালাইতে পারে কিন্তু রাষ্ট্রের ধারণা তৈরি করতে পারে না। এই জন্য দেখেন আওয়ামী লীগ আমলে বিএনপি কোনো ন্যারেটিভ তৈরি করতে পারেনি অ্যান্টি আওয়ামী লীগ। 2 নাম্বার, ইন্টেলেকচুয়াল লিডারশিপের বদলে প্রশাসনিক নেতৃত্বের প্রাধান্য আছে। জিয়া নিজেই সামরিক বাহিনী থেকে আসছে, তার চারপাশে ছিল আমলা, সেনা কর্মকর্তা, মুসলিম লীগ ঘরাগানার রাজনীতিবিদ। ফলে দলটা প্রশাসনিক শৃঙ্খলা এবং বাস্তব নীতির মধ্যে আটকা যায়, তাত্ত্বিক বিতর্ক বা সাংস্কৃতিক রাজনীতি গড়ে ওঠে না। যেমন ধরেন সালাউদ্দিন সাহেব, সে কিন্তু একজন আমলা ছিল, ব্যুরোক্রেট, হ্যাঁ বিসিএস দেওয়া ব্যুরোক্রেট, পলিটিশিয়ান না। কিন্তু আওয়ামী লীগের এটা ছিল না। তার রবীন্দ্রনাথ, নজরুল ছিল, পশ্চিমবঙ্গের সাথে একটা ঐতিহাসিক সাংস্কৃতিক সম্পর্ক ছিল। বিএনপির ছিল না এরকম কোনো মৌলিক একটা আখ্যান ছিল না। 3 নাম্বার, বাংলাদেশি জাতীয়তাবাদ কিন্তু একটা বিপ্লবী ধারণা ছিল, কিন্তু বাঙালি জাতীয়তাবাদের বিকল্প হিসাবে রাষ্ট্রভিত্তিক একটা জাতীয়তাবাদ ছিল। কিন্তু বিএনপি ধারণাটাকে চিন্তাগতভাবে ব্যাখ্যা এবং ইনস্টিটিউশনালাইজ করতে ব্যর্থ হয়। এর ফলে ধারণাটা হয়ে পড়ে আওয়ামী বিরোধী স্লোগান, কখনো কোনো ইতিবাচক জাতি চেতনার ভিত্তি হিসাবে তৈরি হতে পারে। অর্থাৎ বিএনপি জানে সে কি না, কিন্তু জানে না সে কি হইতে চায়। 4 নাম্বার, ইসলামী ঘরানার সাথে রাজনৈতিক সমঝোতা কিন্তু সাংস্কৃতিক বিচ্ছিন্নতা। মানে সে সমঝোতা করছে কিন্তু ইসলামিক ঘরানার সাথে তার সাংস্কৃতিক বিচ্ছিন্নতা আছে। বিএনপি ইসলামপন্থী ভোট ব্যাংক এবং গোষ্ঠীকে যুক্ত করে, কিন্তু ইসলামী সংস্কৃতি, শিক্ষা বা নৈতিক রাষ্ট্রচিন্তা নিয়ে তাত্ত্বিক কোনো কাজ করে না। ফলে ইসলামী ভোট ব্যাংক তখনই তার সাথে থাকে যখন সে জামাতের সঙ্গে থাকে, কিন্তু ইসলামী জনসমাজের মন জয় করতে পারে না সে। এর ফলে দলটা মধ্যপন্থী পরিচয়ে আটকায় থাকে এবং বিএনপি আলারা নিজেদেরকে সেন্ট্রিস্ট বা মধ্যপন্থী বলতে তৃপ্তি পায়। একদিকে সে ধর্ম নিরপেক্ষ নাগরিক সমাজ তাকে ভয় পায়, অন্যদিকে ধর্মীয় সমাজ তাকে অবিশ্বাস করে। এই দুয়ের মাঝখানে সে চলে। 5 নাম্বার, বুদ্ধিজীবী উৎপাদনে ব্যর্থতা। আওয়ামী লীগ সরকারে না থাকলেও বিশ্ববিদ্যালয়, সাংবাদিকতা, এনজিও সেক্টরে তার সাংস্কৃতিক প্রভাব কিন্তু বজায় রাখে। বিএনপি কখনো নিজস্ব চিন্তা নেতা, গবেষণা প্রতিষ্ঠান, থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করতে পারেনি। এটা আমরা জয় হিসাবে দেখছি। কোন জায়গায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলছেন, গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধ দেখা যাচ্ছে। এ বিষয়ে খুব শীঘ্রই প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন এবং খুব দ্রুতই ফয়সালা আসবে। অর্থাৎ আজকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রশ্নের জবাবে তিনি বলছেন, 270 দিন আলাপ আলোচনা করার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যে অনৈক্য, এটাতে তিনি হতাশ হয়েছেন। আগে বিষয়বস্তু নিয়ে বিরোধ ছিল, এখন গণভোট নিয়ে দ্বিমত তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দলগুলো উত্তেজিত ভূমিকা পালন করছে। এ সময় অনৈক্যের বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে বলেও তিনি জানান। তিনি বলছেন, কোন রাজনৈতিক দল এককভাবে তাদের সিদ্ধান্ত সরকারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে জুলাইয়ের চেতনা কোথায় থাকে? নির্বাচন হবে আপনার ফেব্রুয়ারিতেই, আর ভোটের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব শুধু সরকারের না, সকলেরই। এখন এই যে হ্যাঁ না ভোটের ইস্যুটা, এই ইস্যুটা সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে খুবই ব্লাস্ট করেছে। তো এই যে সরকার গণভোট নিয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত দিবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, পারসেপশনটা হচ্ছে বা আমরা আইডিয়া করতে পারি এক্ষেত্রেও গণভোট সম্ভবত নির্বাচনের আগেই দিয়ে বসতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ এই মুহূর্তে সরকারের মধ্যে যদি আমরা ধরি পলিটিক্যালি শক্ত অবস্থান আছে, এটা হচ্ছে জামাত ইসলামের। এনসিপি তো বাকি বিভিন্ন ভূমিকা রাখছেই। আবার এই ক্ষেত্রে জামাত এনসিপি এই মুহূর্তে দা কুমড়ার সম্পর্ক হলেও এই যে মেজর এজেন্ডাগুলো, এগুলোতে আবার আপনারা দেখবেন যে দুইটা দল একই। তো 99% সিদ্ধান্তের ক্ষেত্রে জামাত যেটা বলে এনসিপি ওইটাই বলে। এখানে অনেকে আবার মনে করছেন সাম্প্রতিক সময়ে জামাতকে নিয়ে এনসিপির যে কটূক্তি বা মন্তব্য, এটাও আসলে পার্ট অফ পলিটিক্স। অর্থাৎ জনগণের কাছে এটা স্পষ্ট করার চেষ্টা করা হচ্ছে যে ভাই এনসিপি জামাতের পার্ট না, এনসিপি এনসিপির মতন একটা রাজনৈতিক দল। এখন তোমরা যে আলাদা রাজনৈতিক দল, প্রমাণ কি? তো প্রমাণ হচ্ছে ওইটা, এই যে দলটার একদম সার্জিস, নাহিদ, হাসনাত, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম, যারা প্রত্যেকে, হান্নান মাসুদ, জামাতের 14 গোষ্ঠী উদ্ধার করে যে গালাগালি টাইপের মন্তব্য করছেন, সেখান থেকে আমরা ভেবে নিলাম এনসিপি জামাতের মধ্যে একটা ফাটল ধরেছে। কিন্তু দিন শেষে কেউ বলছেন, যারা বিচক্ষণ বিশ্লেষক, তারা বলছেন যে না, এটা ফাটল না, এটা হচ্ছে পাবলিককে বোঝানো যে আমরা আলাদা আলাদা দল। আখের গুছানোর জন্য বিভিন্ন অলৌকিক অপ্রাসঙ্গিক দাবি দাওয়া নিয়ে তুলে আসছে। এই দাবি দেওয়ার সাথে কি এখন সাংঘর্ষিক না এগুলা? দেশের আজকে এখানে মানুষ মরে আছে, ওখানে মানুষ খুন হচ্ছে, এগুলো হচ্ছে কেন? এগুলো হচ্ছে এই রাজনৈতিক দলের এই
মানে অপ্রাসঙ্গিক চাওয়া পাওয়ার মাধ্যমে। সরাসরি নির্বাচন চাই আমরা, গণভোট চাই না। গণভোট করতে গেলে অনেক কিছু বাংলাদেশের সংস্কার করতে হবে। এই সংস্কার না হলে তো আপনার নির্বাচনটা সঠিক হবে না। যেভাবে ভোট দিই আমরা সেভাবে নির্বাচন করতে মানে ভোট দিতে চাই। আসলে তাদের মূল উদ্দেশ্য পিআর বা গণভোট না, তাদের মূল উদ্দেশ্য হলো নির্বাচন কিভাবে ষড়যন্ত্র করে বানচাল করবে, নির্বাচন কিভাবে পিছিয়ে দিবে, এটাই হলো তাদের মূল উদ্দেশ্য। আপনারা দেখেছেন যে 5 তারিখে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে যে রাজনৈতিক প্রেক্ষাপটে তারা যখন পিআর চেয়েছিল, জনগণ তা প্রত্যাখ্যান করেছে। এখন আবার তারা গণভোট চাচ্ছে। ইনশাআল্লাহ এই গণভোটও জনগণ প্রত্যাখ্যান করবে। আর বাংলাদেশে আর মাত্র 3 মাস সময় আছে, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই 3 মাস সময়ের মধ্যে আবার একটি বড় গণভোটের মতন বড় একটি